দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতিতে অনেকগুলো ঘটনা আছে আলোচনা করার জন্য মতো। আগামীকাল সকালে সুচিকিৎসার জন্য বা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এখনও তারেক রহমান কবে দেশে আসবেন এটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে। এইটি নিয়ে আসলে এটি বিএনপি রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, রাজনীতিতে এটি নিয়ে একটা আলোচনা আছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকেই 36টি আসনে, নতুন 36টি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এটি একটি বড় খবর, এটি নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনের তফসিল এক ধরনের আলোচনা আছে। গতকাল নির্বাচন কমিশনে গিয়ে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং রাজনৈতিক অঙ্গনে যে সংকট, সেই তৈরি সংকট থেকে উত্তরণের জন্য তারা নির্বাচনের তফসিল পেছনের একটা দাবি করে এসেছিলেন। আজকে বিএনপির প্রতিনিধি দল সেখানে গিয়েছিলেন, তারা কিন্তু বলেছেন যে তারা একদম ঠিক সময়ে নির্বাচনটি চান, ঠিক সময়ে নির্বাচন হোক সেটি তারা চান। তফসিল নিয়ে এক ধরনের কিন্তু আলোচনা হচ্ছে, সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে দুজন রাজনীতিবিদ আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, এবং আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনায় যাব। আমি একটু জয়নুল আবেদিন ফারুক আপনাকে দিয়েই শুরু করি। প্রথমে যেটি বলছিলাম যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে আগামীকাল লন্ডনে নেওয়া হচ্ছে। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কবে দেশে আসছেন এটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা আছে বা আলোচনা আছে। সব কিছু মিলে এই মুহূর্তে আসলে বিএনপি রাজনীতি, নির্বাচন 3 মাস আছে, 3 মাস আগে এই ব্যাপারগুলো কোন সংকট তৈরি করলো কিনা বিএনপি রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে এবং দল থেকে বলা হয়েছে ওনার ব্যক্তিগত চিকিৎসক ইতিমধ্যে বলে দিয়েছেন ভোর রাত্রে অথবা সকালে উনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন। এ বিষয়ে মোটামুটি একটা ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। এখনও ওনার স্বাস্থ্যগত দিকে ফ্লাই করতে পারবে, ওনার কথাবার্তা তাই মনে হচ্ছে। তাই আমি মনে করি আল্লাহ পাক ওনাকে আরও সুস্থ রাখবেন, কারণ দেশনীতি বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশে কেউ অস্বীকার করবে না। সেই কারণে সকল পর্যায়ে যারা ওনার সমালোচনাও করতেন, যেসব দলগুলো, তারাও বেগম জিয়ার জন্য আপ্রাণ দোয়া করছেন আল্লাহর কাছে, উনি যেন সুস্থ হয়ে ফেরত আসেন। আর একটি বিষয় আপনি বলেছেন, যেটা বেগম জিয়াকে নিয়ে কথা বলে তো অনেক কথা বলতে হবে। তার স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার আপসী নেতৃত্ব, গণতন্ত্রের জন্য লড়াই, জেলখানায় হাসিনার আমল যেভাবে কাটিয়েছেন, বিনা কারণে জেল, অনেক অনেক ইতিহাস। সেই ইতিহাসের কারণে সারা বাংলাদেশের মানুষ, ইভেন কি ইন্টেরিয়াম গভর্নমেন্টও সকলও দোয়া করছেন ওনার জন্য। এসএসএফ নিরাপত্তা বিধান ওনার সাথে যোগ দিয়েছেন। সেই কারণে আমি মনে করি বাংলাদেশে এখন একজনই নেত্রী যাকে কেউ আর সমালোচনা করছেন না, রাজনৈতিকভাবে হোক যেভাবে হোক, ওনার আপসী নেতৃত্বের কারণে সকলে দোয়া করছেন। আরেকটি বিষয় আপনি বলেছেন তারেক রহমানের আশা নিয়ে। তারেক রহমান তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 16 বছর ধরে যে দলকে সংগঠিত করেছেন, দলকে এমন এক পর্যায়ে পৌঁছে দিয়েছেন যে পর্যায়ে দল ইলেকশনে হলে আল্লাহর নামে আমরা যাওয়ার সম্ভাবনাও বেশি। সেই কারণে আমরা মনে করি যে উনি তো আসবে। ওনার মা অসুস্থ, উনি নানা রকম একটা ব্যক্তিগত স্ট্যাটাস উনি দিয়েছেন। সেই বিষয়গুলো দল চিন্তা ভাবনা করছেন, কখন আসবেন, কখন যাবেন, এটা দলের সিদ্ধান্ত দিবেন, তখন উনি আসবেন। মানে আমি বলছি যে মানে এই দুজন শীর্ষ নেতৃত্ব যদি না থাকে নির্বাচনে 3 মাস আগে, তাহলে কি থাকবে না? আপনি কি করে বললেন? ইনশাল্লাহ আসবে, উনি থাকবে, নির্বাচনে থাকবে, আসবে। এটা তো আমরা অবশ্যই। আমি একটু সাইফুল হক, আপনাকে যদি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করি যে এখন অবস্থা যেরকম, যদিও এটি বিএনপির দলীয় অবস্থান, কিন্তু সবকিছু নিয়ে রাজনীতিতে কিন্তু এটি আলোচনা হচ্ছে। এটি নির্বাচন কতটা ইফেক্ট করবে এটি নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা আছে। সবকিছু মিলে আপনি কি মন্তব্য করবেন? আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাজন জয়নুল আবেদিন ফারুক ভাই, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আপনি যেটা বলছিলেন এবং আমাদের জয়নুল আবেদিন ফারুক ভাই তো খুব স্পষ্ট করে বললেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে হঠাৎ করে স্বাস্থ্যের যে অবনতি, এটা নিয়ে তো দেশবাসী উদ্বিগ্ন, সবাই আমরা উদ্বিগ্ন এটা নিয়ে। আমরা আশা করেছিলাম যে রিসেন্টলি তিনি মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছেন। বিএনপি ইতিমধ্যেই তিনটা নির্বাচনী আসনে বেগম জিয়ার নামও
প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তো এমনকি এটাও কারো কারো আলোচনা ছিল তিনি হয়তো নির্বাচনী প্রচারণাও তিনি অংশ নেবেন। সশস্ত্র বাহিনী দিবসে গত 21শে নভেম্বর তার সঙ্গে দূর থেকে দেখা হয়েছিল। তো তিনি ওদিন এসেছিলেন। তো মনে হলো যে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। হঠাৎ করে তার অসুস্থতা, ঠিক নির্বাচনের এখন 3 মাস নাই, 2 মাস বা 2.5 মাস সর্বোচ্চ যদি বলি, যদি ফেব্রুয়ারির মধ্যভাগে যদি ধরি, এই সময়কালে বিএনপির এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় দল এবং তাদের নেত্রী যিনি ইতিমধ্যেই ধরুন মানুষের মন জয় করেছেন, তার অসুস্থতা, এটা নিশ্চয়ই রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা। নির্বাচন, গণভোট, যার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যেতে পারব, বাংলাদেশ নতুন একটা পর্যায়ে উন্নীত হবে। এ সময় তার সুস্থতা, তার সক্রিয়তা, এটা তো সবার চাওয়া। সেদিক থেকে এটা তার উদ্বেগ, উৎকণ্ঠার বিষয়টা থাকছে। আর আমি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে করি, একটা ব্যক্তি মানুষের তার যে প্রায় 40 বছরের দীর্ঘ যে রাজনৈতিক জীবন, সেই জীবনে তিনি 2টো গুরুত্বপূর্ণ আন্দোলনের তিনি প্রায় পুরোধা নেতৃত্বে, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, যখন আমরা 5 দল হিসেবে তৎকালীন ওয়ার্কার্স পার্টিতে আমরা ছিলাম 7 দল 8 দল, বিএনপি তখন 7 দলের নেতৃত্বে ছিলেন বেগম জিয়া, আসিয়ানো সফল। এরপরে আবার এই গত 16 বছরে তিনি শারীরিকভাবে প্রতিদিন থাকতে না পারলেও তার উপস্থিতি, এটাই কিন্তু আন্দোলনের জন্য বড় একটা অনুপ্রেরণা, উৎসাহের জায়গাটা এটা কিন্তু কাজ করেছিল। এবং ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে ব্যক্তি মানুষের নানা সীমাবদ্ধতা থাকে, দুর্বলতা থাকে, সব কিছু কাটিয়েও বলতে পারেন যে একজন রাজনীতিকের জন্য এই পরিমাণ অপার শ্রদ্ধা, এরকম ভালোবাসা একজন রাজনীতিকের জীবনের চেয়ে বড় পাওনা কিন্তু আর কিছু হতে পারে না। তো সেটা তিনি আগামীকাল বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আশা করি আসবে, কালকে হয়তো কোনো একটা সময় ফ্লাই করবেন। আমরা নিশ্চয়ই দেশবাসীর পাশে, দেশবাসীর তার জন্য প্রার্থনা করছেন, দোয়া করছেন। আমরাও আশা করব তিনি বাইরে যাওয়ার পরে তিনি মোটামুটি তিনি সুস্থ হবেন, আবার তিনি ফিরে আসবেন। এবং তিনি আশা করব নিশ্চয়ই তিনি নির্বাচনের আগেই, বেশ আগেই তিনি আবার দেশে ফিরবেন এবং দলের হাল ধরে তিনি আবার একটা এই গোটা নির্বাচনের যে বৈতরণী রাজনৈতিক অভিযাত্রা, সেখানে তিনি শুধু বিএনপি না, মানে দেশের একটা গুরুত্বপূর্ণ সময় তিনি দায়িত্ব পালন করবেন। আর এটা একটা তো সংকটই হবে, কিন্তু আমি একটা আবার মনে করি বিএনপি তার অসুস্থতার সময় বিএনপির মধ্যে এক ধরনের যৌথ নেতৃত্বের একটা অনুশীলন দেখছি। যদিও ধরুন তার অনুপস্থিত অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে তারেক রহমান, তিনি যোগ্যতার সাথে তিনি দায়িত্বটা পালন করে আসছেন, এখানে স্ট্যান্ডিং কমিটি এবং দলের নানা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে, ফলে এখানে কিন্তু অর্থাৎ তার অ্যাবসেন্সও দলকে যে মানুষ একটা জনপ্রিয় দল হিসেবে তৈরি করা। আরেকটা বেগম জিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি ইতিমধ্যে বলেছি কয়েক জায়গায়, বিএনপি যে একটা রাজনৈতিক দল হয়ে উঠল গত 4 দশকে, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এত জুলুম, নিপীড়ন, নির্যাতন, গুমখুন আমাদের এই অঞ্চলে স্বল্প সময় খুব কম রাজনৈতিক দলকে এত নিপীড়নের শিকার হতে হয়েছে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা তার অনমনীয়, তার যে মনোভাব ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, এবং তার যে একটা ঋজু, তার যে দৃঢ়তা, এটা ধরেন বিশাল লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষকে এটা বিভিন্ন সময় অনুপ্রাণিত করেছে। তিনি ফিজিক্যালি সবসময় থাকতে পারেননি, থাকে না তিনি, ফলে এর মধ্যে দিয়ে একজন আইকনিকের ব্যক্তিত্ব হয়ে ওঠা। কিছু মানুষ একটা যুগকে প্রতিনিধিত্ব করে, সময়কে প্রতিনিধিত্ব করে, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। তো বেগম জিয়া আমাদের এই অঞ্চলের ইতিহাসের এরকম একজন আছেন, এরকম, কিন্তু ইনিও এরকম তিনি ইতিহাসের ওই মানুষের কাতারে নাম লিখিয়েছেন যারা এই একটা সময়কে, যুগকে যারা ধারণ করতে পারেন। সুতরাং আমরা চাইব যে তিনি যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। আর বিএনপির জন্য এটা নিশ্চয়ই একটা বড় উদ্বেগের জায়গা থাকবে, আমাদের সবার জন্যই থাকবে উদ্বেগের জায়গাটা। কিন্তু আমরা মনে করি আবার তিনি সবার দোয়া প্রার্থনায় তিনি ফিরে আসবেন এবং হাল ধরবেন। জনাব ফারুক, একটু নিরাপত্তার প্রশ্নটি একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরাটার অনেকে বলছেন যে আসলে এই যে না ফেরার মধ্যে নিরাপত্তা উদ্বেগটা একটা বড় একটা জায়গায় আছে, তার ব্যক্তিগত নিরাপত্তার জায়গা। নির্বাচন যে 2 মাসেরও কম সময় হাতে আছে, সেখানে এই যে একজন
বড় দলের বা প্রধানতম দলের শীর্ষ নেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, দেশে ফেরার নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা, সবকিছু এই উদ্বেগটা আপনারা কিভাবে উত্তরণ করবেন? বা এই নির্বাচনটি এটি কি একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এটা বাধা হতে পারে কিনা, নিরাপত্তার প্রশ্নটা? হ্যাঁ, দেখুন, একটা বিষয়ে ভাই যে কথাগুলো বলেছে সে কথাগুলো আমি পুনর্লোক করতে চাই না। বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থা বিরাজমান, অতীত বাদে দিলাম 16 বছরের কথা, আন্দোলন সংগ্রাম, ইতিহাস, জেল, জুলুম, গুম, খুন, মামলা, হামলা সব কিছুই বাদ দিলাম। কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে যে পরিবেশের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময় যদি কোনো বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়, নির্বাচন পিছিয়ে দেন, খালেদা জিয়া অসুস্থ, পিআর পদ্ধতি, গণভোট ইত্যাদি নিয়ে তো অনেক কথা হয়েছে। ইতিমধ্যে তো সরকার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে। এই কথাটা বলার উদ্দেশ্য আমার, বারবারই একই কথা বলা হচ্ছে যে তারেক রহমানের অনুপস্থিতিতে দেশে বিএনপির কি অবস্থা হবে। এই বিষয়টা আমি আগেই খোলামেলা বলেছি। তারেক জিয়া যে আসবে না, তারেক রহমান যে আসবে না, এই কথাটা আমরা কোনোদিনও মুখে দিয়ে বলি না। আমরা বলছি আসবে, সময় মতোই আসবে। কিন্তু একটা বিষয়, তার নিরাপত্তার কথা বলছেন। দেশে খালেদা জিয়া কার স্ত্রী? সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক স্বাধীনতা ঘোষকের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তারই তো সন্তান। যদি তারই সন্তান, দেখেন আমরা ইন্ডিয়ার দিকে তাকান, ভারতের দিকে তাকান, সেখানে রাহুল গান্ধী এখন স্পেশাল সিকিউরিটি পায়, প্রিয়াঙ্কা সেখানে পায়। তাহলে বংশ পরাক্রমে ইন্ডিয়ান রাজনীতিতে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান বিধি মোতাবেক সেখানে তারা পাচ্ছে। তা আমি আশা করি এবং আমি মনে করি যে তারেক রহমানও এমন একটা ব্যক্তির, এমন একটা মানে মায়ের সন্তান, তাকে সরকারি নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই প্রজন্মে, যেটা হক ভাই ভালো করে বলতে পারবে, এই প্রজন্মে যা হচ্ছে সেইটুকু এখন নির্ধারণ করা মালিক হলো জনগণ। নির্বাচনের মাধ্যমে যেই সরকারে আসুক, তারেক রহমান একটা কথা বলে, যারা রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে নিয়েই আমি, যদি আল্লাহ পাক আমাকে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করার সহায়তা করে, তখন আমি তাদেরকে নিয়ে সরকার করব। ইতিমধ্যে 31 দফার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। সেখানে আমাদের জোটে ভাইয়েরাও আমাদের সাথে আছে। সেখানে আমি বলতে চাই, নিরাপত্তার দায়িত্ব প্রথম হলো আল্লাহ, তারপর তো আমরা জনগণ আছি, তারপর সরকারেরও একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি। আচ্ছা, আপনার মনে হয় সরকার সেই দায়িত্বটা পালনে, যেহেতু তারেক বেগম খালেদা জিয়াকে এসএসএফ দেওয়া হয়েছে, প্রোটোকল দেওয়া হয়েছে, তারেক রহমানের ক্ষেত্রেও সরকার এমন নিবে, এমন কি কোনো আভাস আপনারা পাচ্ছেন কিনা? আবাস তো কথাবার্তা, আজকে রিজওয়ানা হক কোনো একটা স্টেটমেন্ট করেছে রিগার্ডিং তারেক রহমান, আমি বিষয়টা পড়ি নাই, এখানে চলে আসলাম। আমরা দাবি করার আগেই তো সরকার বলছে, হোম মিনিস্টার, হোম অ্যাডভাইজার সবসময় একই কথা, গভর্নমেন্ট থেকে একই কথা, যে তার নিরাপত্তার দায়িত্ব সরকারেরও আছে। মর্যাদা অনুযায়ী দেবে। আমরা সাইফুল্লাহ একটু আপনার কাছে আসতে চাই। আজকে বিএনপির পক্ষ থেকে 36টা আসনে নতুন 36টা দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই বিএনপির ব্যাপার, আমি নিশ্চয়ই তার কাছে জানতে চাইবো। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এ নিয়ে 273টি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করলো। জোটের একটি রাজনীতি কথা শোনা যাচ্ছিল, জোটবদ্ধ নির্বাচনের কথা শোনা যাচ্ছিল। যারা আপনারা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চান, তারা কি একটু হতাশ? মতো 27টি আসন এখন হাতে আছে। না, আপনি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। জয়নুল আবেদিন ভাইও আছেন। হ্যাঁ, আমরা আজকে প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের একটা আলোচনা সভা ছিল, সেখানেও এই বিষয়ে আমরা কথা বলেছি। যদিও আমরা বিকেলবেলা জানতে পেরেছি বিএনপির নতুন করে দ্বিতীয় দফায় 36টি আসনে তাদের প্রার্থিতার ব্যাপারে। এটা প্রথমত দেখা যাচ্ছে যে বিএনপি তার প্রথম প্রার্থিতা তালিকা ঘোষণা করেছিল নভেম্বরের 3 তারিখে। আজকে 4 ডিসেম্বর, 1 মাস পরে তারা তাদের দ্বিতীয় তালিকা ঘোষণা করলেন। এটা খুবই প্রত্যাশিত ছিল যে বিএনপির যে অবস্থান বা ঘোষণা, ভবিষ্যতে তারা যে রেইনবো অ্যালাইনমেন্ট তৈরি করতে চান, সরকার তৈরি করতে চান, তো তার আগে তো তার
ম্যানিফেস্টেশন তো ঘটবে নির্বাচনের মধ্য দিয়ে, পার্লামেন্টের ভেতর দিয়ে। বিএনপির কথাবার্তায় খুব ঘাটতি আছে সেটা বলবো না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কিন্তু বাস্তবে গত এক মাসে অপারেটিভ ক্ষেত্রে দীর্ঘ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুগপথের আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সাথে মনে হচ্ছে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে। আমি আজকেও বলেছি প্রেস ক্লাবে, আমি তার আগেও আমি কথাটা বলেছি। বিএনপি নেতৃত্ব এটা উপলব্ধি করেন কিনা জানি না। আমি আজকে প্রেস ক্লাবে বলেছি যে জামাত তার ইসলামী মিত্রদেরকে নিয়ে দেশব্যাপী তারা যখন দাপিয়ে বেড়াচ্ছেন, আমি বলেছি আজকে তারা ঢাকা থেকে খুলনা পর্যন্ত, কৃষ্ণপদ পর্যন্ত জামাত হাজির হয়েছেন তার প্রার্থী নিয়ে। আর বিএনপি গণতন্ত্র মঞ্চ বা তার যুগপৎ আন্দোলনের শরিকদের কাছাকাছি এখনো পর্যন্ত আসতে পারেননি। এটা বিএনপির রাজনৈতিক চিন্তার কথায় সীমাবদ্ধতা, সামনে তাকানোর কথায় সীমাবদ্ধতা, এটা আমি জানি না। এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। দূরত্বটা যদি বাড়তে থাকে, এই দূরত্বটা রাজনৈতিক দূরত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা, ঝুঁকিটা তৈরি করবে, যেটা বিএনপি চায় না, সম্ভবত আমরা কেউ সেটা চাই না। এটা কেন হচ্ছে সেটা আমার জানা নেই। এবং আজকেও তারা বেগম জিয়ার এরকম একটা অবস্থাতে তারা ঘোষণা করলেন, এটা আমাদেরকে একটু বিস্মিত করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি তো 7-8 দিন খুবই গুরুতর। এর আগে তো একটা লম্বা সময় তাদের উচিত ছিল তাদের শরিকদের সাথে তারা যে বোঝা, হ্যাঁ আমরা বিএনপি বলেছে, আমরাও বলেছি নির্বাচনে কোনো জোট হবে না, কোনো অ্যালায়েন্স হবে না, কিন্তু একটা আসন সমঝোতা, আসন ভিত্তিক বোঝাপড়ার জায়গাটা হবে আর কি। কিন্তু বিএনপির আচরণের ক্ষেত্রে সেই জায়গাটার কিছু কিছু ব্যত্যয় আমরা দেখছি। যেমন আজকেও আমি নাম বলছি না, এরকম বেশ কিছু আসন আজকে বিএনপি দিক ঘোষণা করা হয়েছে, যেগুলো এ পর্যন্ত মনে করা হয়েছে যুগপৎ আন্দোলনে বিভিন্ন শরিক গুরুত্বপূর্ণ লিডারশিপ যারা আছেন সম্ভবত তারা সেখানে নির্বাচন করবেন। তারা প্রাথমিক অনেক তারা গণসংযোগ করছেন, যোগাযোগ করছেন। এরকম আমি নামটা উল্লেখ করলাম না, বলাটা সমীচীন হবে না। এরকম বেশ কিছু জায়গা তারা বিএনপি তার প্রার্থিতা ঘোষণা করতেই পারে, কোনো অসুবিধা নেই, প্রতিটা দল ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যখন আপনার অগ্রাধিকার থাকে, আপনি মিত্রদের সাথে বোঝাপড়া তৈরি করবেন, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন, সমঝোতা করবেন। কারণ হচ্ছে যে সামনের যে যাত্রাটা খুবই কণ্টকাকীর্ণ। ব্যাপারটা এরকম না ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্বর্গরাজ্যে প্রবেশ করব, এরকম মনে করার কোনো কারণ নেই। কিন্তু এটা তো নিশ্চয়ই আমরা চাইব একটা গণতান্ত্রিক, দায়বদ্ধ, জবাবদিহিমূলক রাষ্ট্র হবে, সরকার হবে, একটা স্ট্রং পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক সরকার হবে, তাকে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে নিয়ে হাঁটতে হবে। সেই যাত্রাতে বিএনপি সিরিয়াসলি দে নিডস অ্যালাই, তাদের বন্ধু দরকার, মিত্র দরকার, যারা সবচেয়ে দুর্দিনের কালের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন। সেই জায়গাটা ফলে এই ঐক্যের জায়গাটা কোথাও চিড় খাচ্ছে কিনা, হোঁচট খাচ্ছে কিনা, ওনাদের পুরো ব্যাপারটা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা, এটা আমি ধরেন রাজনীতি মানে যদি বাদও দিই, ধরেন আমি একজন যদি ইন্ডিপেন্ডেন্ট যদি থিঙ্কার হিসেবে যদি বিবেচনা করেন, এটা আমাকে উদ্বিগ্ন করেছে। অপরপক্ষ যখন বন্ধু বাড়াচ্ছে, বিএনপি তখন বন্ধুর সংখ্যা কিভাবে কমানো যায় বা কমিয়ে যাচ্ছে কিনা, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, এটা বিএনপি নেতৃত্বকে যারা আছেন, জয়নুল আবেদিন ভাই আছেন, এটা তিনি নিশ্চয়ই বিএনপির হাইকমান্ডে এই কথাটা বলবেন, যারা দেখছেন। এটা খুব ভালো বার্তা যাচ্ছে না দেশব্যাপী। দে শুড টেক ইট ভেরি সিরিয়াসলি, আদারওয়াইজ এটার অনেক বড় ধরনের কনসিকুয়েন্স হবার আশঙ্কা আছে। আমি জয়নুল আবেদিন ফারুক, আপনার কাছে এই যদি প্রার্থী ঘোষণা নিয়ে জানতে চাই যে যেদিন বেগম খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর ঘোষণাটা এলো বা সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, সেদিন কেন নতুন করে প্রার্থী ঘোষণা করলো বিএনপি, এবং এই ঘোষণার মাধ্যমে শরিকদের সঙ্গে সম্পর্ক ফাটলের কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা? দেখেন, আজকে এই বিষয়গুলো আলোচনার চেয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে আমি মনে করেছি বিশদভাবে আলোচনা হবে। তবে এটা আমরা আলোচনা পর্যায়ক্রমে যখন আসে বিভিন্ন প্রশ্নে, হক ভাই অত্যন্ত মুরব্বী মানুষ এবং রাজনীতি পাকাপোক্ত মানুষ। 237 আর আজকে 36, 273 জনের নাম ইতিমধ্যে ঘোষণা করেছে 1 মাস পর। এখনও 27টি আসন বাকি আছে। আমাদের নেতা তারেক রহমান একটি কথা, যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, তাদেরকে আমরা অবমূল্যায়ন কোনোদিনও করব না। তো এই জন্য আমি বলি, যার শেষ ভালো তার সবই ভালো।
অতএব অপেক্ষা করতে হবে এই কারণে যে বিএনপি স্ট্যান্ডিং কমিটি একবারে যে কিছু চিন্তা না করে এগুলো ঘোষণা করেছেন এবং লন্ডন যাওয়ার আগের দিন কেন ঘোষণা করলেন, নিশ্চয় কোনো রাজনৈতিক পলিসি বা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত স্ট্যান্ডিং কমিটি এই বিষয়ে তারাই সিদ্ধান্ত নিয়েছেন। তো এটাতে তো আমি দ্বিমত পোষণ করতে পারবো না। তবে একটা অভয় ওনাকে দিতে পারি, উনি একটু আগে বলেছে যে তরি পারে ভিড়তে কোনো অসুবিধা হচ্ছে কিনা। দেখুন, আপনি হক ভাই অত্যন্ত বিজ্ঞ একজন রাজনীতিবিদ, উনি বলেছেন যে তারা 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 কারা জামাত ইসলামী দলগুলো একটা নির্বাচনের জোট বা সমঝোতার মাধ্যমে ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে বরিশাল ইত্যাদি ইত্যাদি তারা করছে। তা আমি মনে করি যে আপনাদের মতো রাজনৈতিক নেতৃত্বে যারা দল করেছেন বিগত দিনগুলোতে, তাদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ আমাদের নাই, বিএনপির নাই, এইটা বিশ্বাস আমরা করতাম। এবং আপনাদের চেয়ে শক্তিশালী কোনো দল সমঝোতা করে নাই বলেও আমি মনে করি। কারণ আমি মনে করি আপনারাই আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং শক্তিশালী। সে কারণে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, অপেক্ষা করুন না, সময় আসবে, সময় মতো আপনাদের সে মূল্যায়ন করা হবে। কিন্তু ভাই তো বলছেন যে আপনারা মুখে ভালো ভালো কথা বলছেন, কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? না, বৃক্ষ তার ফলে পরিচয় না। আমি তো বলেছি তার শেষ ভালো তার সব ভালো। আচ্ছা, ইনশাল্লাহ তার শেষ ভালো তার সবই ভালো। আশ্বস্ত হলেন সাইফুল হক? না, আমি মনে করি না। বিএনপি তো নিশ্চয়ই তারা সরকারে ছিলেন। প্রথমত শরিকদের সাথে আসন সমঝোতা, আমি পরিষ্কার বলতে চাই যারা দেখছেন, এটা বিএনপির কোনো দয়া দাক্ষিণ্যের কোনো পার্ট না। এটা আপনি কাউকে দয়া করছেন, কাউকে আপনি অতিরিক্ত কিছু করছেন, কিছু পাইয়ে দিচ্ছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। গণতন্ত্র মঞ্চ বা এর বাইরে গণফোরাম বলি বা অনেক রাজনৈতিক দল যারা একটা আদর্শবাদী রাজনীতি করেন, নীতিনিষ্ঠ রাজনীতি করেন, দেশপ্রেমিক রাজনীতির মধ্যে যারা আছেন, জনগণের পক্ষে জানবাজি করে দশকের পর দশক যারা লড়াই তারা করছেন, লড়াইয়ের একটা নির্দিষ্ট পর্যায়ে এসে আমাদের সাধারণ একটা ঐক্যের জায়গাটা তৈরি হয়েছে একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে। আপনার সবচেয়ে বড় বন্ধু কারা? সবচেয়ে কঠিন দিনে, কষ্টের দিনে, সবচেয়ে দুর্দিনে যারা রাজপথের যে বন্ধুরা, সেটা এটা অতীত যারা ছিল এখন। ফলে সে জায়গাটা, ফলে এটা হচ্ছে যে আমরা তো বিএনপির সাথে বোঝাপড়া হলে তো এক ধরনের, বোঝাপড়া না হলে কি গণতন্ত্র মঞ্চ নির্বাচন করবে না? বাকি দলগুলো কি নির্বাচন করবে না? প্রত্যেকের ইডিওলজি আছে, পলিটিক্স আছে, দীর্ঘ রাজনীতি জীবন আছে, স্ট্রাগল আছে, ঐতিহ্য আছে। জনগণের কাছে তাদের বিশাল মর্যাদা সম্মানের জায়গাটা আছে। জনগণ তো ফাইনালি তারা হচ্ছেন বিচারক, তারা হচ্ছেন ভোটাররা। সুতরাং ব্যাপারটা এরকম না যে আপনি কাউকে কিছু দিলেন বা একটা দুটো সিটের জন্য একটা দল তার রাজনীতিকে তারপরে ছাপিয়ে যে, তো এটা প্রশ্নটা এটা না। প্রশ্ন হলো যে যখন আপনি, এটা হচ্ছে একটা মিউচুয়াল রেসপেক্ট এবং রিকগনিশনের প্রশ্ন। আপনি এমন একটা অ্যালাইনমেন্ট তৈরি করলেন যে অ্যালাইনমেন্টকে প্রবাবলি বলছে আগামী বাংলাদেশ, যেখানে আমরা কি করছি মঞ্চ, আমরা আমাদের তো বন্ধুত্বের জায়গাটা বাড়িয়ে তোলার চেষ্টা করছি। বিএনপি যেমন আমাদের রাজপথের সবচেয়ে কাছের বন্ধু, পাশাপাশি অন্যান্য যুগপথের যারা শরিকরা আছেন, আমরা তো অবশ্যই তাদের সঙ্গে কথা বলছি, যোগাযোগ করছি। বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ধারার যত রাজনৈতিক দল আছেন, আমরা তো সেই দল যারা একটা কঠিন সময়ে যারা মানুষের ভরসা জুগিয়েছে, আশার বাতিটাকে যারা জ্বালিয়ে রেখেছেন, তাই না? গণতন্ত্র মঞ্চ সহ এই ধরনের কিছু দল আছেন। ফলে সেখানে হ্যাঁ, এটা তো পারস্পরিক সম্মানে মর্যাদার প্রশ্ন। আপনি ভবিষ্যতে বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে, অবশ্যই আমরা তো এবারকার অভ্যুত্থানে, আমি তো চাইবো শুধু আমরা না, অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে যারা ছিলেন আমাদের, তারা যেন আগামী পার্লামেন্ট ইলেক্টেড হয়ে তারা যেন আসতে পারেন। এটা তো আমার চাওয়া। এখানে একটু এটা তো আমার চাওয়া। ভাই যেমন বলছিলেন 27টি আসন তো এখনো তারা ফাঁকা রেখেছে, 27টি আসন কি কম মনে হচ্ছে শরিকদের দেওয়ার জন্য? না না, এইটা কম বেশি, হ্যাঁ এটা তো কম তো বটেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন ব্যাপারটা কি এরকম, ধরুন যে ধানের শীষ হলেই সবাই পাশ করবেন, ব্যাপারটা কি এরকম? ইতিহাস কিন্তু এ কথা বলছে না। কিন্তু আপনি যদি বলছেন যে এখন আপনার সাথে আমার অ্যালাইনমেন্ট, আপনি যখন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে যখন অ্যালাই করবেন, নিশ্চয়ই এই দল, এই নেতৃত্বে তার নিশ্চয়ই কিছু রাজনৈতিক, সামাজিক, তার নিশ্চয়ই কিছু প্লাস পয়েন্ট আছে। আবার আমি যখন বিএনপির সঙ্গে এটা বোঝাপড়া করছি, নিশ্চয়ই আমার কিছু হিসাব বিবেচনার, তাহলে এটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার এবং ভিত্তিটা কিন্তু একটা আদর্শ নীতিনিষ্ঠতার জায়গা থেকে যে কোনোভাবে যে কোনো মূল্যে কেবলমাত্র অতীত দিনের মতন
পার্লামেন্টের একটা সিট, একজন মন্ত্রিত্ব, একটা ক্ষমতা, নিশ্চয়ই এরকম রাজনীতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা করছি না এবং আমাদের মঞ্চও করছে না, অনেকগুলো দেশে আমি করছে না। জয়নুল আবদিন ফারুক, তো আপনার এটার এই জন্য। শেষ এই বিষয় নিয়ে শেষ প্রশ্নটি করতে চাই। সেটা হচ্ছে এই যে 2 দফায় প্রার্থী ঘোষণা করা হলো, এটা কি দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ আছে? আপনাদের কাছে কোনো আলোচনা আছে আমি তো কিনা? আগে বলেছি যে রাজনৈতিক পলিসিতে দলের থাকে একটা, রাজনৈতিক সিদ্ধান্ত থাকে। তো আমার দলের স্ট্যান্ডিং কমিটি যারা এগুলা করেন তারাই আছে। আমি তো স্ট্যান্ডিং কমিটির মেম্বার না। আমি শুধু এইটুকু বলতে চাই যে হতাশার কিছু নাই। যেই কথা তারেক রহমান বলেছে সেই কথাতে উনি এখনও আছেন যে আন্দোলনের শরিক দলের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এবং তাদেরকে নিয়ে আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা মানে সরকার গঠন করতে হবে, তাদের নিয়ে আমরা থাকবো। ভাই যেটা বলেছে মন্ত্রিত্ব বড় কথা না, বলতো সম্মান বড় কথা। আপনারা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি, যুগপৎ আন্দোলন করেছি, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কথা বলেছি। সেই কথাগুলো পুনরুদ্ধার করতে হইলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে সামান্য দূরত্ব হইতে পারে, সেই দূরত্ব থাকবে না বলে আমার বিশ্বাস। আলোচনায় কেন বসছেন না? বসবে, নিশ্চয়ই বসবে। অনেক তো 2.5 মাস এখন তো নির্বাচন শিডিউল ঘোষণা হলে ভাইরা নিশ্চয়ই আমার মনে হয় যে অচিরেই কথা হবে। আমার রাজনৈতিক কর্মী হিসেবে ধারণা অচিরেই কথা হবে। একটা লাস্ট বাক্য বলে ধরেন, যারা ধরেন ধরেন বিএনপি নিশ্চয়ই একটা বড় দল, বড় দলের বড় দায়িত্ব থাকে, বড় দলের রেসপন্সিবিলিটি অনেক বড় থাকে, কিভাবে অন্যদের সঙ্গে বোঝাপড়া তৈরি করেন। আপনার স্টেকটা বেশি, বড় দলের স্টেকটা বেশি, ছোট দলেরও স্টেক আছে হয়তো বা কম, কিন্তু স্টেক কিছু আছে। ওই যে মানে আপনি 16 আনা করবেন, আপনার 14 আনা আছে, কিন্তু 2 আনা না হলে কিন্তু 16 আনা হবে না। 12 আনা আছে, বাকি 4 আনা না হলে কিন্তু 16 আনাটা হবে না। মানে আপনি তুলির শেষ আঁচড়টা দেওয়াটা কিন্তু যে কোনো শিল্পী, রাজনৈতিক আন্দোলনের শিল্পী হোক, যে কোনো চিত্রের শিল্পী হোক না কেন, তুলির শেষ আঁচড়টা সারা পথ আপনি দৌড়াদৌড়ি করলেন, কিন্তু শেষ ওভারে যে যখন আপনি রান করছেন, তখন আপনি মুখ থুবড়ে পড়ছেন। আমি আজকে বলেছি তীরে এসে কেউ তরি ডোবাচ্ছে কিনা। হ্যাঁ, আমি বিএনপিকে আমি উদ্দেশ্য করে কথাটা বলেছি। আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাস আগেও সমস্যা হয়েছে, এখনও যদি অতিরিক্ত আত্মবিশ্বাস যদি আগে থেকে যদি মনে করেন, এটা কিছুটা আত্মঘাতী হয়ে উঠতে পারে। এটা একটু বিবেচনার মধ্যে রাখা দরকার। আমি পূর্ব সতর্কতা, আপনি জানেন আমি অনেক বিষয় আমি আগে কথা বলি, আগে চিন্তা করি, এবং আমার একটা এক্সক্লুসিভলি একটা খুব মানে গুড উইশেস থেকে আমি কথা বলি। আমি যেহেতু ন্যাশনাল প্লেনে চিন্তা করি, ব্রডার জায়গা থেকে চিন্তা করি, আমি এটা অ্যাকোমোডেটিভ জায়গা থেকে ভাবি সবার জন্য। বাংলাদেশ কীভাবে বহুত্ববাদী সমাজ হবে, ইনক্লুসিভ সমাজ হবে। নেক্সট যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশের, আমরা যে রিফর্মের এজেন্ডাগুলো করেছি, তাহলে আপনাকে তো সেই রিফর্মের এই পুরো মুভমেন্ট যারা পায়োনিয়ার, তাহলে সেই মানুষগুলোর সঙ্গে তো আপনাদের বোঝাপড়া লাগবে। কিন্তু সাইফুল, আপনার হতাশ হওয়া থেকে মনে হচ্ছে আপনাদের সাথে কি তাহলে বিএনপির নেতৃত্বের যোগাযোগটা একটু কমে গেছে? শরীক যারা না, যোগাযোগটা আছে, কিন্তু আমরা যেই সিরিয়াসনেস থেকে বোঝাপড়া দরকার, কারণ এখন তো একদিন মানে 1 মাসের সমান। আরে আপনাদের সবাই ক্যাম্পেইন করছে, এখন আমি আজকে বলেছি গত 1 মাস তো যুগপৎ আন্দোলনের শরীকদেরকে কাউকে বেকার এবং কাউকে আধা বেকার করে রেখে দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই কোনো ভালো কোনো কাজ না। এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। কোনো মন্তব্য করবেন না, আমার মন্তব্য একটাই যে তীরে এসে তরি ডুববে না। বিএনপির বিরুদ্ধে এরকম বহু ষড়যন্ত্র হয়েছে, বহু তো সেই ষড়যন্ত্রের সাথে ওনারা নাই, এই বিশ্বাস বিএনপির মধ্যে আছে। কারণ তারা যুগপৎ আন্দোলনে হয়তো বা কি কারণে হতে পারে না হতে, এটা আমি বলতে পারবো না, এটা নীতি নির্ধারকদের কথা। কিন্তু হক ভাইয়ের কথা যেটা মনে হচ্ছে দূরত্বটা বাড়ছে কিনা, আমি মনে করি দূরত্ব বাড়বে না। আচ্ছা, আপনি জানেন গতকাল নির্বাচন কমিশনে গিয়ে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ এবং রাজনৈতিক অঙ্গনে নানা সংকটের কারণে নির্বাচনের তফসিলটা পিছিয়ে দেওয়া যায় কিনা। এরই মধ্যে আদালতেও আরেকটি নির্বাচন স্থগিত করে একটি রিট করা হয়েছে। সবকিছু মিলে একটি শঙ্কার জায়গা কি তৈরি হয়? আমি আপনার এই স্বাধীন সংলাপে এটিএন নিউজে স্পষ্ট করে একটা রাজনৈতিক কর্মী হিসাবে, স্বাধীনতা যুদ্ধের একজন কর্মী হিসাবে, আন্দোলন সংগ্রামের একজন কর্মী হিসেবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে, যতজনই যত কথা বলুক না কেন, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ঘোষিত নির্বাচন সঠিক মতে করবে। কে কি করেছে, কার অসুস্থ নিয়ে কে স্টেটমেন্ট করেছে, কে রিট আবেদন করেছে, এগুলো কিচ্ছু আসে যায় না। দেশে একটি নির্বাচন হবে, এই নির্বাচন না হলে দেশ
কোন দিকে যাবে সেই বিষয়ে ডক্টর ইউনূস ওয়াকেবল আছে, কারণ উনি পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। বাংলাদেশে কোনো লোক ওনাকে বসা নেই, আন্দোলন সংগ্রামে কারণে উনি এই পদে বসছেন। তো এই পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যা করার এই নির্বাচন উনি করবেন। অতএব কে রিড করেছে, কে অসুস্থতার কথা বলে নির্বাচন পিছাতে চাচ্ছে, সে বিষয়ে কিছু না। আমার দৃঢ় বিশ্বাস এই দেশে নির্বাচন হবে। সাইফুল হক, আপনার? আমি যেটা মনে করি যে আমি একইভাবে আমি প্রধান উপদেষ্টার উপরে আস্থা রাখতে চাই, কারণ আমি মনে করি যে পুরো দেশ, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটাররা সবাই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, একই সাথে গণভোটেরও একটা সিদ্ধান্ত আছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ সেটা গণতন্ত্রের পথে হাঁটবে, নিয়মতান্ত্রিক পথে বাংলাদেশটা হাঁটবে। এর কমে বাংলাদেশ এখন আর অন্য কিছু নিতে পারবে না। বাংলাদেশে বিদ্যমান যে বহুমাত্রিক যে সংকট, রাজনৈতিক সংকট, অনিশ্চয়তা, অচল অবস্থা, আধা নৈরাজ্য বলেন, দেশব্যাপী যে পরিস্থিতি, একটা শক্তিশালী পলিটিক্যাল ম্যান্ডেট সম্পন্ন সরকার ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করবার মতন আসলে অবস্থাটা নাই। আমি বিএনপি নেতৃবৃন্দরা আজকে নজরুল ইসলাম খান সাহেব তিনি আজকে গিয়েছিলেন, ইলেকশন কমিশনকে তিনি পরিষ্কার করে বলে আসছেন যে তারা ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা দেখতে চান। আমি মনে করি বেগম জিয়ার অসুস্থতার ইস্যু ধরে বা অন্যান্য ইস্যু ধরে হাইকোর্টে কেউ যাদেরকে আমরা 24 সালে ডামি নির্বাচনে যাদেরকে অংশগ্রহণ করতে দেখেছি, তারা আজকে নানা বিভ্রান্তি তৈরি করবার জন্য, নানাদের কে কোন এজেন্ডা নিয়ে কারা মুভ করছে আমি জানি না, কিন্তু এগুলো আশঙ্কা করার কারণ আছে। নানা ছুতায়, নানা অজুহাতে কিভাবে নির্বাচনকে যারা পণ্ড করতে চান, বানচাল করতে চান, প্রলম্বিত করতে চান, বহু শক্তি ক্রিয়াশীল। কিন্তু আমি মনে করি সরকারের উপর আমি আস্থা রাখতে চাই, কারণ এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। ফলে দেশ এখন একটা ইলেকশনের মোডে দেশ ইতিমধ্যেই চলে এসছে। এখান থেকে পিছু হটার আপাতত কোনো সুযোগ নাই, এবং বাংলাদেশকে যদি তার রক্ষা করতে হয় তার গণতন্ত্রের জন্য, ফেব্রুয়ারি নির্বাচন, গণতান্ত্রিক অভিযাত্রা, আমরা যে সংস্কার এজেন্ডা নিয়ে কাজ করছি পরবর্তী 6 মাসের জন্য, এটাই বাংলাদেশের নিয়তি। এর বাইরে চিন্তা করতে গেলে আমাদের বিপর্যয়, এবং সেই বিপর্যয়ের সুযোগটা অন্য অনেকে নেবার চেষ্টা করবে। সেই ঝুঁকি বাংলাদেশ এখন আর গ্রহণ করতে পারবে না। আমি উই ডু হোপ যে আমরা সবাই মিলে দিন শেষে আমরা একটা ফেব্রুয়ারি নির্বাচন এবং একটা গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পারবো। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।